আয়শা, আমি থানায় গেলাম। গফুর আর রানাকে স্কুলে পাঠিয়ে দিও। শোনো, তুমি রানাকে বলে যাও সে যেন কারোর সাথে ঝগড়াঝাটি না করে। রানা, ঝগড়াঝাটি করা ভালো না, কারোর সাথে ঝগড়াঝাটি করিস না, কেমন? আচ্ছা বাবা। এই তো লক্ষ্মী ছেলে। বাবা, হ্যাঁ বাবা, ও তো রোজই বলে ঝগড়া করবে না, কিন্তু ঝগড়াঝাটি না করলে ওর পেটের ভাতই হজম হয় না। বাবা, আমি যদি তোমার মতো হাবিলদার হতাম তাহলে রানাকে রোজই একবার করে থানায় ধরে নিয়ে যেতাম, ওকে শিক্ষা দিয়ে ছাড়তাম। হাবিলদার ছোট পদ, ছোট চাকরি, না হবে ইন্সপেক্টর না হবে এসপি, উনি হবেন হাবিলদার। কেন, হাবিলদারের সম্মান কি কম? দেখিস না বাবাকে সবাই কেমন সম্মান করে, সালাম দেয়। কি হলো, তুমি কি বসে বসে ওদের কথা কাটাকাটি শুনবে নাকি থানায় যাবে? আহা, যাচ্ছি তো। গফুর, রানা, আর কোনো ঝগড়াঝাটি নয়, সোজা স্কুলে। মামুনি, তুমি কবে স্কুলে যাবে? আরে, ওরা তো স্মাগলিং করছে। কেউ পালাতে চেষ্টা করবে না, তাহলে গুলি করে মারবো। এতগুলো মাল একা নিয়ে যায় কি করে? হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ বলছি। স্যার, আমি শওকত বলছি। হিমছড়িতে আমি একদল স্মাগলারের মাল আটক করেছি, প্রচুর স্বর্ণ অন্যান্য জিনিস। আপনি এক্ষুনি কিছু ফোর্স পাঠিয়ে দিন, এখানে থাকা বিপজ্জনক। তাছাড়া আমার গুলিও ফুরিয়ে গেছে। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। শওকত, যে মাল তুমি আটক করেছো সে মাল আমার। আপনার মাল? হ্যাঁ আমার। ওই মাল তুমি ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে 5 লাখ টাকা দেব, যা দিয়ে তুমি তোমার সারা জীবন কাটাতে পারবে। হারামের টাকা খেয়ে হারামিরা বাঁচে, ভালো মানুষ নয়। হাবিলদার, তোমার মতো ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারে না। তাই যদি মরতে না চাও তাহলে আমার জিনিস আমাকে ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যাও। না, এলাকার প্রধান হয়ে তুই অনেক পাপ করেছিস, অন্যায় করেছিস। এবার আমি তোর মুখোশ খুলে দিয়ে তোর হাতে আইনের হাত করা পড়াবো। সামান্য এক হাবিলদার হয়ে আমার হাতে হাত করা পড়াতে চাস? এই, ওকে মেরে ফেল। হাবিলদার শওকত,
প্রধান, তোর বিচার আমি না করতে পারি, কিন্তু মরার আগে আমি আল্লাহকে বলে যাচ্ছি, হে আল্লাহ, তুমি আমার সন্তানদের হাতে ওর শাস্তি দিও, ওর শাস্তি দিও খোদা। এই, ওকে এই জঙ্গলে পুঁতে ফেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। ইন্সপেক্টর, আজ তোমার জন্য আমার 2 কোটি টাকার মাল বেঁচে গেছে। এই নাও পুরস্কার। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার শৌকত কোথায়? ওর জীবন লীলা সাঙ্গ করে দিয়েছি। ভালোই করেছেন স্যার, আপনার চোরাচালানের সাক্ষী হয়ে শৌকত বেঁচে থাকলে আপনার অনেক ক্ষতি হতো স্যার। ঠিকই বলেছেন ইন্সপেক্টর, চোরাচালানের সাক্ষীর বেঁচে থাকতে নেই। স্যার, তাহলে আমি আসি। ইন্সপেক্টর কি বলে গেল শুনেছিস? চোরাচালানি সাক্ষীর বেঁচে থাকতে নেই। হাবিলদার স্যার তো ওই সকালে হিমছড়িতে দাঙ্গার তদন্ত করতে গিয়েছিলেন, এখনো ফেরেননি। গফুর, চল আমার সাথে, হিমছড়ি যেতে হবে। আয়, চলো মা। চলো বাবা, চল। ইন্সপেক্টর সাহেব, আপনার এই অবস্থা? শুনুন, আপনার স্বামী প্রধানে স্মাগলিংয়ের মাল আটক করেছিল বলে প্রধান তাকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে? মেরে ফেলেছে? মেরে ফেলেছে? বাবাকে প্রধান মেরে ফেলেছে, মেরে ফেলেছে, মেরে ফেলেছে রে কেঁদো না মা, কেঁদো না। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার বাবা একজন নীতিবান হাবিলদার ছিল বলে শয়তান প্রধান আমার বাবাকে হত্যা করেছে। মা, আমি তোমাকে ছুঁয়ে কসম খেয়ে বলছি, একদিন আমি হাবিলদার হয়ে আমার বাবার হত্যার প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব।
হাবিলদার স্যার দেখুন আমাদেরকে মেরে কি অবস্থা করেছে। ওদেরকে মেরেছে কেন? মারবো না কি করবো? সবাই এলাকার মা বোনদের বিরক্ত করে। সেই জন্য তুমি কে? আরে তুমি কে? বিচার করবে পুলিশ, আদালত, আইনকে নিজের হাতে তুলে নিতে চাও? আমি তোমাকে অ্যারেস্ট করলাম, চলো থানায় চলো। থানায় আমাকে আটকে রাখতে পারবেন তো হাবিলদার সাহেব? চুপ! চলো চলো। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব। কে তুমি? আমার ভাই রানাকে হাবিলদার আব্দুল গফুর বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। বিনা দোষে অ্যারেস্ট করেছে? হ্যাঁ। গফুর? জি স্যার। তুমি রানাকে অ্যারেস্ট করেছো? জি স্যার। কেন, কি করেছিল? স্যার, সে দুটো ছেলেকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। কিন্তু কেন মেরেছে তা কি জানেন? কেন? ছেলে দুটো একটা মেয়েকে বেইজ্জতি করতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু অপরাধীর শাস্তি দেবার জন্য আমরা আছি। ও কেন মারবে? ও কেন মারবে? ইন্সপেক্টর সাহেব, ঘটনার সময় পুলিশ সেখানে ছিল না। পুলিশ থাকলে কি আমার ভাই ওদের গায়ে হাত দিত? তা অবশ্য ঠিক বলেছো। এখন আমাকে কি করতে হবে তাই বলো। আমার ভাই নির্দোষ, ওকে ছেড়ে দিন। তোমার ভাইকে ছেড়ে দিতে পারি, কিন্তু ওর জামিন হবে কে? কেন আমি জামিন হব? বেশ, গফুর ওকে ছেড়ে দাও। কিন্তু স্যার। আমি যা বলছি তাই করো। জি স্যার, জি স্যার। ভাইয়া, ভাইয়া চলো। চলো ভাইয়া, ভীষণ খিদে পেয়েছে, বাড়িতে গিয়ে ভাত খাবো। রানা, আজ তোমার বোনের জন্য তুমি ছাড়া পেয়েছো, কিন্তু আবারও যদি এমন হয় তাহলে কিন্তু ছাড়া পাবে না, একেবারে কোর্টে চালান করে দেব। যাও। কারো খিদে পেলে সেজন্য বাড়িতে এসে ভাত খেয়ে যায়। চল ভাইয়া। স্যার, স্যার, আমার ছোট বোন খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। গফুর, এসেছিস বাবা? মা, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তোমার এই ছেলে আর এই মেয়ে এদেরকে তুমি সামলাও, নইলে কিন্তু আমি সত্যি সত্যি সবকিছু ছেড়ে চলে যাব। কেন, ওরা আবার কি করলো? শোনো মা, আমি বলছি, বড় ভাইয়া আস্তার ইন্সপেক্টরের কাছে বাহবা নেবার জন্য শুধু শুধু ছোট ভাইয়াকে ধরে থানায় নিয়ে গিয়েছিল। আমি নিজে থানায় গিয়ে ওকে ছাড়িয়ে এনেছি, তাতেই বড় ভাইয়ার এত রাগ। গফুর, এসব কি সত্যি? মা, তোমার এই ছেলেকে তো তুমি চেনো, প্রতিদিন কারো না কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি না করলে ওর ভাতই হজম হয় না। ওরে জ্বালাতন আমি একেবারে অস্থির হয়ে উঠেছি। আচ্ছা মা, বলো তো এসব আর কত সহ্য করা যায়? মা, তুমি তো জানো কোনো অন্যায় দেখলে আমি স্থির থাকতে পারি না, প্রতিবাদ করি, আর এটাই আমার দোষ হয়। আসলে ভাইয়া আমাকে সেই ছোটবেলা থেকেই দেখতে পারে না। কি বললি? কি বললি? আমি তোকে দেখতে পারি না? আমি তোকে দেখতে পারি না? আরে আমি যদি তোকে দেখতে নাই পারতাম তাহলে তোদের এই কাপড় চোপড়ে জলস, চলাফেরার বাবু না, এইসব খাওয়া দাওয়া কোত্থেকে আসতো? কোত্থেকে আসতো? হ্যাঁ, দেখো তো মা, আমি একটা সামান্য হাবিলদারের চাকরি করে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, কোনোদিন কোনো অভাব ওদের আমি বুঝতে দেইনি, আর তার প্রতিদিন আমাকে এই শুনতে হলো, এই শুনতে হলো। বাবা গফুর, ওদের কথা বাদ দে, ওরা ছেলে মানুষ, কি বলতে কি বলেছে। তোদের বাবা মারা যাওয়ার পর তুই তো সংসারে হাল ধরেছিস, তাই তো আমরা সম্মানের সাথে বেঁচে আছি। ওদেরকে তুই ক্ষমা করে দে বাবা। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি? উনি কে? আমার মা। থাক মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আসেন। বসুন। কি হলো, দাঁড়িয়ে কেন? বসুন। মা, বড় ভাইয়া, ছোট ভাইয়া, তোমরা কোথায়?
বসুন আপা, বসুন। আসসালামু আলাইকুম স্যার। দাঁড়িয়ে কেন স্যার? বসুন বসুন স্যার। আমাদের মতো গরিবের বাড়িতে আপনারা? মাকে নিয়ে এসেছি খালামার সাথে কিছু কথা বলতে। মা রুকেয়া, তুমি একটু ভেতরে যাও তো। এই চুপ। শুনুন, কথাটা সোজাসুজি বলি। আমার ছেলে আপনার মেয়ে রুকেয়াকে পছন্দ করেছে, তাই আমি এসেছি মা রুকেয়াকে আবার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে। এ তো খুশির কথা আপা। প্রভু, তুই কি বলিস বাবা? আমি আর কি বলবো মা, স্যারের মতো মানুষ কি আরেকজন আছে? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও এই বিয়েতে আপত্তি নেই। তাহলে সামনের চাঁদের প্রথম তারিখে বিয়ের দিন ধার্য করে ফেলি। শুকুর আলহামদুলিল্লাহ। কিরে, লুকিয়ে লুকিয়ে কি শুনছিস? কিছু না ভাইয়া। কিছু না বললেই হলো? তোর মনে এই ছিল? গোপনে গোপনে ইন্সপেক্টরের সঙ্গে অবশ্য ঠিকই আছে, হাবিলদারের বোনের একটা প্রমোশন হবে। ভাইয়া গফুর স্যার, শোনো, আমাকে একটা জরুরি কাজে শহরে যেতে হচ্ছে, ফিরতে দেরি হবে। ইদানিং এই এলাকায় চোরাচালান খুবই বেড়ে গেছে, তোমাকে সেদিকে সতর্ক নজর রাখতে হবে। আমার বিশ্বাস চোরাচালানের তৎপরতা বন্ধ করতে তুমি সক্ষম হবে। স্যার, আপনার যখন এই হাবিলদার আব্দুল গফুরের উপর এত বিশ্বাস, তখন আমি কথা দিচ্ছি আপনার বিশ্বাস আমি রাখবো ইনশাআল্লাহ। গুড, ভেরি গুড। তুমি এক্ষুনি ওদিকে চলে যাও। আর শোনো, আমি ফিরে আসা আগ পর্যন্ত তুমি এদিকে সবকিছু খেয়াল রাখবে। স্যার। শোনো, এখানে দাঁড়িয়ে সমুদ্রের তীরে কয়েক মাইল পর্যন্ত স্পষ্ট দেখা যায়, তাই চোরা কারবারি আমাদের চোখে কিছুতেই ফাঁকি দিতে পারবে না।
জাবরু, তুই? হ্যাঁ নুরি, আমি তোর প্রেমের ভুখা জাবরু। ওই মা, দে না নুরি, আজ এই নিরালায় একটু প্রেম দে না। ওই মা, প্রেম? তাহলে নে। দারোগা সাহেব, ও আমাকে। দারোগা নয়, হাবিলদার আব্দুল গফুর। সালাম হাবিলদার আব্দুল গফুর সাহেব, ও আমাকে নষ্ট করতে চায়। নষ্ট লোক তো মানুষকে নষ্ট করতে চাইবেই, আর এসব নষ্ট মানুষের জন্য আছে হাবিলদার আব্দুল গফুর। ওই মা, ওই মা, ওই মা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দারোগা সাহেব। হাবিলদার আব্দুল গফুর। ও, হাবিলদার আব্দুল গফুর সাহেব। ওই শয়তানটাকে? ওইটা আমাদের ছোট সর্দার। ছোট সর্দার? কে তুমি? কোথায় থাকো? ওই পাহাড়ের পেছনে আমাদের সাঁওতাল বস্তি। আমি সর্দারের মেয়ে। তাহলে আমাকে তোমাদের সর্দারের কাছে নিয়ে চলো, তার সাথে আমার কিছু কথা আছে। ওই মা, চলুন চলুন। আসুন হাবিলদার সাহেব, আসুন। বাবা, বাবা, হাবিলদার সাহেব তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। সালাম হাবিলদার সাহেব। সালাম। বলুন, কি খেদমত করতে পারি? আমি শুনেছি এই এলাকা দিয়ে অনেক চোরা কারবারি মাল আসে যায়, আর এও শুনেছি আপনি তাদের সাহায্য করেন। হাবিলদার সাহেব, আমি আমার সর্দারের কসম খেয়ে বলছি, আমরা কোনোদিন এমন কাজ করতে পারি না। আমরা সাঁওতাল, আমাদের ঈমান আছে, আমরা কোনোদিন বেঈমানি কাজ করতে পারি না। হাবিলদার সাহেব, আমি আপনাকে কথা দিলাম, আমরা যদি এমন কিছু দেখি তাহলে অবশ্যই তাদেরকে ধরে আপনার হাওয়ালা করব। শুনে খুশি হলাম, আসি। না হাবিলদার সাহেব, আমাদের এখানে কেউ এলে না খেয়ে খালি মুখে যেতে পারে না। মানুরি, যা হাবিলদার সাহেবের জন্য রস নিয়ে আয়। যাচ্ছি বাবা। বসুন। সর্দার, রস টস খেয়ে আবার নেশা হবে না তো? আরে না না, আপনি হলেন জোয়ান তাগড়া মানুষ, আপনার মতো মানুষ এক হাড়ি কেন 10 হাড়ি খেলেও নেশা হবে না। কই রে মানুরি? হাবিলদার সাহেব, এই নিন রস। এই রস একবার খেলে আমাকে কোনোদিন ভুলতে পারবেন না। তোমার রস না খেলেও তোমাকে আমি ভুলতে পারতাম না। ওই মা, কেন? তোমার যে কণ্ঠ আমি শুনেছি তা ভোলার নয়। ওই মা, শুধু কণ্ঠ? সবাই বলে আমি নাকি এখানকার সেরা সুন্দরী, তাই অনেকে আমাকে বিয়ে করতে চায়।
তোমাকে বিয়ে করতে চাওয়াটা কারো অপরাধ নয়। আসলে তুমি খুব সুন্দরী। ওই মা, আপনিও বলছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। দেখলেন না, ছোট সর্দার আজ আমাকে নিয়ে। জাবরু, কি করেছে তোকে? ও আমাকে নষ্ট করতে চেয়েছিল। জাবরু! থাক বাবা, ওর বিচার দারোগা সাহেব করে ফেলেছেন। দারোগা নয়, হাবিলদার আব্দুল গফুর। ওই মা, হাবিলদার আব্দুল গফুর। চলে সর্দার। জামা হাবিলদার সাহেবকে এগিয়ে দিয়ে আয়। আসুন আসুন হাবিলদার সাহেব। আমার সর্বনাশ করে ফেলাইছে, আমার সর্বনাশ করে ফেলাইছে, আমার দুটোর হাড়ি ভেঙে ফেলাইছে, আমার শেষ করে ফেলাইছে সব কিছু। আমি ওর বউ বাচ্চাদের কি খাবো? আমার সব শেষ করে ফেলাইছে, আমার সব শেষ করে ফেলাইছে, আমার সব শেষ করে ফেলাইছে, আমার দুটোর হাড়ি ভেঙে ফেলাইছে। তুমি দুধ নষ্ট করেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। ভালো চাও তোর ক্ষতিপূরণ দিয়ে দাও। এই ছেলে, চোখ না নিয়ে কথা বলো। জানো আমি কে? আমি এলাকার প্রধানের মেয়ে। তুমি যেই হও না কেন, ওর ক্ষতিপূরণ দিয়ে দাও। যদি না দে, তাহলে আমি তোমার মান ইজ্জত সব নষ্ট করে দেবো। ভালো বলছি। দিচ্ছি। এই দিন চাচা। চল। এরাই বোধহয় চোরা কারবারি। এক্ষুনি থানায় গিয়ে হাবিলদারকে খবরটা জানাতে হবে। হাবিলদার সাহেব, ও হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব। নুরি, তুমি এখানে? হ্যাঁ, এখন কথা বলার সময় নেই। শিগগির আমার সাথে চলুন, দেরি হলে চোরা কারবারিদের ধরতে পারবেন না। আসুন। দাঁড়াও, চলো। ওই যে নুরি, তুমি এখানে থাকো। কে
যদি আমার হাতে মরতে না চাস তাহলে এখনো সময় আছে। মালগুলো কোথায় রেখেছিস? তোর যদি সাহস থাকে তাহলে আমার হাতে বাদল খুলে দিয়ে দেখ কি জবাব তুই পাস। গফুর আমাকে পাঠিয়েছে, বলেছে মাকে গিয়ে মালগুলোর কথা বললেই মা দিয়ে দেবে। মিথ্যে কথা, আমার ছেলে এমন কথা বলতেই পারে না। বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। এই ঘর তল্লাশি কর। খবরদার, কেউ আমার ঘরে ঢুকবে না। সরে যা। চল, ঘরে কোনো মাল নেই। শোন, যতক্ষণ পর্যন্ত আমার মাল আমি ফেরত না পাবো ততক্ষণ পর্যন্ত তোর ছেলের মুখ তুই দেখতে পাবি না। মনে রাখিস, গফুর এখন আমার কবজায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই চল। স্যার, চিন্তার কোনো কারণ নেই। আমাদের ইন্সপেক্টর সাহেব শহর থেকে ফিরে এলেই গফুর সমস্ত মাল ওনার হাতে তুলে দিবে, আর তখন আপনি ইন্সপেক্টর সাহেবের সাথে বোঝাপড়া করে নিলে উনি মালগুলো আপনাকে ফিরিয়ে দিবে। ইন্সপেক্টর ফিরে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। কি হয়েছে তোমার? ওই শয়তান তোর ভাইয়াকে আটকে রেখেছে। কি আটকে রেখেছে? প্রধান। প্রধান কেন আটকে রেখেছে? শোন শোন বাবা, বলছি। ভিকি, ভিকি! আরে রানা, তুই? হ্যাঁ দোস্ত, আমি। কে এই মেয়ে? প্রধানের মেয়ে। প্রধানের মেয়ে? হ্যাঁ, তোকে আমি সব পরে বলবো, কিন্তু ওকে তোর এখানে কিছুদিন আটকে রাখতে হবে। দেখো, ভালো চাও তো আমাকে এক্ষুনি ফিরে দিয়ে আসো, নইলে আমার বাবা তোমাকে মেরে ফেলবে। চুপ! এখানে তুমি যতদিন থাকবে নিজের হাতে সব কাজ করবে, আমাদের রান্না করে খাওয়াবে, আমাদের জামা কাপড় সব ধুয়ে দেবে। না, আমি এসব কিছুই করতে পারবো না। মেয়ে হয়ে যখন জন্মেছ তখন সবকিছু তোমাকে পারতেই হবে। ওই এই মাইয়াটা কেডা? শুনোই না। হ্যাঁ, এইদিকে এসো। আরে আরে এসো না। কি কর? কই লয়ে যাবো আমরে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আটকায় রাখ, আমিও পাহারায় থাকলাম, দেখি কত বড় বাবের বেদি। গফুর, তোর ভাই রানা তোকে আটকে রাখার প্রতিশোধ দেওয়ার জন্য আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। শুনে রাখ, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোদের কাউকে আমি বস্তু দেব না, কাউকে বস্তু দেব না, কাউকে না, কাউকে না। রানা, আমার জন্য কেন তুই নিজের এত বড় বিপদ ডেকে আনলি রে ভাই? কেন? হ্যালো, ছেড়ে বয়স ছেড়ে তুমি যে নারী হইও না বুড়ি, আমার
আমাকে স্বামী ভেবে সেবা করে যাও রে। প্রেমের মাঝে প্রেম আছে রে, আগুনের মাঝে আগুন আছে রে। আমি পানি তোমায় শীতল করে দেব রে। রূপ আছে রে, বয়স আছে রে। শোনো গো শোনো, করো না বাহানা, কেঁদে তোমার কোনো লাভ হবে না ওরে। নারী হলো বড় ছলনাময়ী, জারি জুরি মেরে লাভ হবে না ওরে। আদর দেব, মন রাঙাবো, সুখে রাখবো, ভালোবাসবো। ছোট এ সংসার সাজিয়ে দাও। রূপ আছে রে, বয়স আছে রে, তুমি যে নারী হইও না বুড়ি। আমাকে স্বামী ভেবে সেবা করে যাও রে। প্রেম আছে রে, বয়স আছে রে। My darling, karo go dancing, come to me, hoyo na burning. Beauty, beauty, sweetie, sweetie, karo go duty, lovely, lovely. নরম হাতে এই মাটিতে আমার সাথে হাত রেখে বধূ হয়ে কাজ করে যাবো। রূপ আছে রে, বয়স আছে রে, তুমি যে নারী হইও না বুড়ি। আমাকে স্বামী ভেবে সেবা করে যাও রে। প্রেমের মাঝে প্রেম আছে রে, আগুনের মাঝে আগুন আছে রে। আমি পানি তোমায় শীতল করে দেব রে। প্রেমের মাঝে প্রেম আছে রে। লা 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 লা, 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 লা 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 লা। হ্যালো প্রধান, আমার ভাইকে ছেড়ে দিয়েছিস কিনা বল। আমার মেয়ে কোথায় বল, আমার মেয়ে কোথায়? প্রধান, আমার ভাইকে ছেড়ে দিলেই তোর মেয়েকে সসম্মানে তোর কাছে পৌঁছে দেব। গুড বাই। এখানে থেকে থেকে আমার শরীরেও জামায় ময়লা জমে গেছে, আমি গোসল করব। ভালো কথা, চলো ঝর্ণার পানিতে গোসল করবে। কিন্তু জামা কাপড় কোথায় পাবো? জামা কাপড়? তোমার মাপের জামা কাপড় আমার এখানে অনেক আছে। আমার মাপের? হ্যাঁ, তোমার মতো আমার একটি বোন ছিল, কিন্তু সে ভাইয়ের মায়া কাটিয়ে চিরদিনের জন্য চলে গেছে, আর রেখে গেছে তার সমস্ত স্মৃতি। বোন, আমার বোনের জামাগুলো পরলে আমার মনটা ভীষণ শান্তি পাবে। এসো বোন, এসো। এখানে গোসল করো, আমি দাঁড়াই। তোমার সামনে গোসল করবো নাকি? তুমি ওদিকে গিয়ে মুখ ফিরে বসো, আমি গোসল করে আসছি।
বেঁচে গেছি, এবার ওকে হাতে কাছে পেলেই হয়। আরে ও জানের জান, ফিরে এসো। আরে এই তো আমি। বাঘের মুখে পড়েছ, তুমি বাঘের মুখে পড়েছ, ছাড়া পাবে না প্রাণে তুমি মরেছ। বড় ভুল করেছ তুমি যতই করো বাহানা, তুমি যতই করো বাহানা, ফাঁদে পড়েছ পালাতে আর পারবে না, পালাতে দেব না, তুমি বাঘের মুখে পড়েছ। বাটপারি এহে এহে এহে, এই চোরের উপর বাটপারি কেন করো গো সুন্দরী? তুমি আমার সাথে পারবে না, আমি তোমার পিছু ছাড়বো না, আর মানবো না রে ছাড়বো না। তুমি বাঘের, ও তুমি বাঘের, তুমি বাঘের মুখে পড়েছ, ছাড়া পাবে না প্রাণে তুমি মরেছ। বড় ভুল করেছ তুমি বাঘের মুখে পড়েছ। আহা আহা, তুমি আমার সুরের বাঁশরি, তুমি নাচো গো সুন্দরী। আমি তোমার আশিক জানো না, তুমি এমন রসিক পাবে না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তুমি বাঘের, ও তুমি বাঘের, তুমি বাঘের মুখে পড়েছ, তুমি বাঘের মুখে পড়েছ, ছাড়া পাবে না প্রাণে তুমি মরেছ। বড় ভুল করেছ তুমি যতই করো বাহানা, তুমি যতই করো বাহানা, ফাঁদে পড়েছ পালাতে আর পারবে না, পালাতে দেব না, তুমি বাঘের মুখে পড়েছ, ছাড়া পাবে না প্রাণে তুমি মরেছ। বড় ভুল করেছ তুমি বাঘের মুখে পড়েছ। দাদে, দাদে। কি রে, কি হয়েছে? ও গোসল করবে, ওকে পাহারা দাও। ঠিক আছে, তুই যা যা যা, জুতা খোল, পানিতে নাম।
নাম পানিতে। কিরে নাতি, কি হয়েছে? এমন করতেছিস কেন? মাথাটা ভীষণ ব্যথা করছে। তাহলে টিপটা দেই, ভালো হয়ে যাইবি। দাদি, এখানে টেপো। দাদি, তোমার হাত তো দেখছি যুবতী মেয়েদের মতো নরম। হ্যাঁ, বলি ব্যাপার কি? যৌবন ফিরে পেলে নাকি? বড় মজা পাচ্ছি। খুব ভালো করে টেপো। এখানে টেপো, এখানেও টেপো, এখানে টেপো। তুমি দাদি কোথায়? দাদি নেই। কি ব্যাপার, আমার উপর এত রাগ, অথচ আমার মাথা টিপে দিচ্ছ? আমার প্রেমে পড়নি তো? বয়ে গেছে তোমার প্রেমে পড়তে। তোমাকে এখানে নিয়ে এসে অনেক কষ্ট দিয়েছি, তাই না? না না, আমার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু তুমি আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছো বলবে? তাহলে শোনো। এখন তুমিই বলো, আমি তোমাকে তুলে এনে কোনো অন্যায় করেছি? না, তুমি কোনো অন্যায় করনি। আমার বাবা যদি সত্যি এত বড় অন্যায় করে থাকে, তাহলে বাবাকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আর যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমাদের বাড়িতে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের এখানেই থাকবো। কি বললে? আমি ঠিকই বলছি স্যার। হাবিলদার গফর কয়েক কোটি টাকার চোরাচালানের মাল আটক করে আত্মসাৎ করেছে, এবং সেদিন থেকে সে গা ঢাকা দিয়েছে স্যার। গফুর এমন কাজ করেছে? ওকে তোমরা খুঁজেছো? জি স্যার, আমরা সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজি, ওকে পাইনি স্যার। তাহলে কি গফুরকে দায়িত্ব দিয়ে আমি ভুল করেছিলাম? স্যার, একটা কথা বলবো? বলো। গফুরের নামে একটা ওয়ারেন্ট ইস্যু করলে ভালো হতো না স্যার? ওয়ারেন্ট বেরিয়েছে? হ্যাঁ, শহর থেকে ফেরার পর আমি পরিকল্পনা মাফিক স্যারকে সব কথা বলেছি। স্যার আমার সব কথা শুনে গফুরের নামে ওয়ারেন্ট বের করে দিয়েছে। এখন আমাকে কি করতে হবে তাই বলো। আপনি গফুরকে ছেড়ে দিন। ছেড়ে দিলে প্রথমে যেখানে মালগুলি লুকিয়ে রেখেছে সেখানে নিশ্চয়ই যাবে, আর সেই সূত্র ধরে আপনার লোক দিয়ে আক্রমণ করে মালগুলি উদ্ধার করা সহজ হবে। আর গফুর ছাড়া পেয়েছে শুনলে ওর ভাই আপনার জুলিকে ছেড়ে দিবে। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না স্যার। তুমি ঠিকই বলেছো দবিদ, আমি আজই গফুরকে ছেড়ে দেব। এই, ওর বাঁধন খুলে দে। গফুর, তোকে আমি ছেড়ে দিলাম শুধু আমার মেয়ের কথা ভেবে, কিন্তু আমার মেয়েকে যদি তোর ভাই সসম্মানে ছেড়ে না দেয়, তাহলে আমার হাত থেকে তোরা কেউ রেহাই পাবি না। কথাটা মনে রাখিস। প্রধান, তুইও শুনে রাখ, আমি একজন হাবিলদার। কোন অন্যায়কারী আমার হাত থেকে বাঁচতে পারবে না, যদি সে আমার ভাই হয় তবুও না। কথাটা তুইও মনে রাখিস প্রধান।
কি হাবিলদার সাহেব, আপনার এই অবস্থা কেন? বলুন কি হয়েছে আপনার? সে অনেক কথা সর্দার, সব আপনাকে পরে বলবো। আমার মালগুলি আছে তো? হ্যাঁ আছে। একটু সাবধানে রাখবেন যাতে প্রধান আর থানার কেউ জানতে না পারে। ইয়ে, নুরি কোথায়? সে ঘুমোচ্ছে, আমি ডেকে দিচ্ছি। থাক সর্দার, ও ঘুমুক, আমি চাই। আচ্ছা। বাবা গফুর, কি অবস্থা হয়েছে তোর? আমার কিছুই হয়নি মা, তোমার ছেলে একজন ইমানদার পুলিশ, তাই তোমার ছেলের কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু তোর জন্য তোর ভাই প্রধানের মেয়েকে। আমি জানি মা, সব জানি। আমাকে বাঁচাবার জন্য রানা প্রধানের মেয়েকে তুলে নিয়ে গেছে, আর এই জন্য আমি তোমার কাছে ফিরে আসতে পেরেছি মা। তাহলে তোর ফিরে আসার খবর পাওয়া মাত্রই রানা প্রধানের মেয়েকে পাঠিয়ে দিয়ে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। ফিরে তো আসবে মা, কিন্তু কিন্তু প্রধানের হাত থেকে ওকে বাঁচানো কঠিন হয়ে দাঁড়াবে। কেন যে রানা আমার জন্য নিজের এত বড় বিপদ ডেকে আনলো? কি ব্যাপার? স্মাগলিং এর কয়েক কোটি টাকার মাল আটক করে তুমি আত্মসাৎ করেছো। তোমাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট আমি নিয়ে এসেছি। থানায় চলো। আমার ছেলে এমন কাজ করতে পারে না। মা, তুমি কিচ্ছু ভেবো না, সেই মাল আমি হেফাজত করে রেখেছি। কোথায় রেখেছো বল। সে কথা আমি তোমাকে নয়, স্যারকে বলবো। তাহলে চলো। মা, আল্লাহর উপর ভরসা রেখো মা, চলো। গফুর, তোমাকে আমি বড় বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার সেই বিশ্বাসের মর্যাদা রাখোনি। স্যার, স্যার, হাবিলদার আব্দুল গফুর মরে যাবে, কিন্তু আইনের সাথে বিশ্বাসঘাতকতা করবে না স্যার। চোরাচালানি মাল তুমি আটক করেছো? জি স্যার। তাহলে সেগুলো থানায় নিয়ে এলে না কেন? স্যার, এই থানায় আমি আপনাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, তাই আপনার ফিরে আসার আগ পর্যন্ত মালগুলি অন্যত্র লুকিয়ে রেখেছি। কোথায় সেগুলো? আসুন আমার সাথে। সর্দার, আমার মালগুলি ফিরিয়ে দিন। হাবিলদার সাহেব, মালগুলো আমার কাছে নেই। নেই মানে? কি বলবো স্যার, রাতে আপনি চলে যাবার পরপরই একদল মুখোশধারী লোক এসে আমাকে বলল। বল, হাবিলদার গফুরের মালগুলো আমার হাতে দিবি কিনা বল। না, আমার জীবন চলে গেলেও একজনের আমানত আমি তোদের হাতে তুলে দেব না। কি বললি? দিবি না? না, দেব না। তারপর জ্ঞান ফিরলে দেখি আপনার রেখে যাওয়া মালগুলো নেই। মিথ্যে কথা, সব মিথ্যে। স্যার, সব চালাকি। না স্যার, স্যার, লক্ষ কোটি টাকার বিনিময় হলো আমি ইমান বিক্রি করতে পারি না স্যার। আমি আইনের এই পবিত্র পোশাকের কসমকে বলছি। চুপ! চোর চুরি করার পর শুধু ইমান নিয়ে কথা বলে। স্যারকে বল, মালগুলি কোথায় রেখেছিস বল। বলো। স্যার, স্যার, আমি আত্মসমর্পণ করো। না, কিছুতেই না। গফুর, তুমি অন্যায় করছো। স্যার, আমি অন্যায়কারীকে হাতে নাতে ধরার জন্য এই অন্যায় করলাম।
যতদিন পর্যন্ত অন্যায়কারী সহ সমস্ত মাল আপনার কাছে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমি আত্মসমর্পণ করব না। আমাকে ক্ষমা করে দেবেন স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। জবরু, তোমার সহযোগিতার জন্য আজ আমি আমার 10 কোটি টাকার মাল ফেরত পেয়েছি। আজ থেকে তুমি আমার লোক। এই নাও তোমার পুরস্কার। সালাম হুজুর, সালাম। আসি হুজুর। হাবিলদার গফুর ওই নূরের জন্য আমাকে আঘাত করেছিল, তাই আমি এমন প্রতিশোধ নিয়েছি যে আব্দুল গফুর আইনের হাত থেকে কোনো দিন রেহাই পাবে না। জাবরু, আমি তোকেই সন্দেহ করেছিলাম। তুই ছাড়া এক হাজার কেউ করতে পারে না। তোর জন্য হাবিলদার হয়তো আমার ইমানের উপর সন্দেহ করেছে। তোর জন্য হাবিলদার আজ আইনের চোখে অপরাধী হয়ে তার মা ভাই বোনকে ছেড়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। জাবরু, তোর মতো শয়তানের এই দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আজ আমি তোকে খুন করে ফেলবো। আমাকে খুন করবে তুমি, এক বৃদ্ধ সর্দার? আমাকে তুমি নও, তোমাকে আমি খুন করে ওই সাঁওতাল বস্তির সর্দার হব, আর বস্তিবাসীর সামনে তোমার মেয়ে নুরিকে অপবিত্র করে এই বস্তি থেকে বের করে দেব। জাবরু, তোর মনের এই স্বাদ কোনদিন পূর্ণ হবে না, বরং আজ আমার হাতেই তোর মৃত্যু হবে। শয়তান জাবরু আমাকে চোরা মেরেছে, আমি ওকে শেষ করে দিয়েছি। মানবী, আমার সময় ফুরিয়ে এসেছে। যাবার আগে আমি বলে যাচ্ছি, আমার মৃত্যুর পর এই কাবিলার সর্দারের দায়িত্ব নিবি তুই। শোনো, আজ থেকে আমার মেয়ে নুরি তোমাদের সর্দার। তোমরা সবাই ওর আদেশ মেনে চলবে। আমরা সবাই তার কথা মেনে চলব।
বাবা 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 শুনলাম গোপন নাকি চোরাচালানের মাল আত্মসাৎ করে পলাতক রয়েছে। হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছ, গফুরকে পুলিশ খুঁজছে। এ তো বড়ই বিপদের কথা। এদিকে রুকেয়ার সঙ্গে তোর বিয়ের দিনও ঘনিয়ে এসেছে, এখন কি হবে? ওদের যদি আপত্তি না থাকে তাহলে বিয়ে সময়মতই হবে। কিন্তু এমন দুঃসময়ে ওর মা কি বিয়ে দিতে রাজি হবে? মা, তুমি একবার গিয়ে ওদের মতামতটা জেনে এসো। ঠিক আছে বাবা, আমি আজই সেখানে যাব। আপনি তো সবই শুনেছেন বোন, এখন আপনিই বলুন আমি কি করব। আল্লাহ জানে আমার মেয়েটার ভাগ্যে কি আছে। আপনি এতটা ভেঙে পড়বেন না বোন, আল্লাহর উপর ভরসা রাখুন। আর আপনার কোনো অমত না থাকলে মা রুকেয়াকে আমি নির্ধারিত দিনেই পুত্রবধূ করে ঘরে তুলে নিতে চাই। কিন্তু এই অবস্থায় বিপদ আপদ তো বলে কই আসে না। তাছাড়া একদিন না একদিন রুকেয়াকে পরের ঘরে যেতেই হবে। তাই বলছি, শুভ কাজে বিলম্ব না করে বিয়েটা সময় মতো হয়ে যাওয়াই ভালো। আপনি আর অমত করবেন না বোন। মা হয়ে আমি সন্তানের অমঙ্গল চাইতে পারি না বোন। আপনারা যা ভালো মনে করেন তাই করুন। তাহলে ওই কথাই রইল, আমি বিজুকে সব ব্যবস্থা করে ফেলতে বলি। আসি। মা, ভাইয়াদের এখন দুঃসময়। এ সময় তুমি আমার বিয়ের দিন ঠিক করে ফেললে। আর ভাইয়াদের ছাড়া আমি বিয়ে করব এটা তুমি ভাবলে কি করে মা? আমি যা করেছি তোর মঙ্গলের জন্যই করেছি। যে ভাইয়াদের আদর যত্ন ভালোবাসায় আমার সারা জীবন কেটেছে, সেই ভাইয়াদের এমন বিপদে রেখে আমি আমার মঙ্গল চাই না মা, মঙ্গল চাই না। তুমি ওদেরকে বলে দাও এখনই বিয়ে হবে না। আমি যদি কথা দিয়ে ফেলেছি, তুমি তোমার কথা ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। নইলে বুঝবো তুমি একটু স্বার্থপর। স্বার্থপর? হ্যাঁ, স্বার্থপর নত কি? তুই সন্তানকে চরম বিপদের মধ্যে রেখে তুমি অন্য সন্তানের মঙ্গল কামনা করছো রোকেয়া। আমি মা, আর মায়ের কাছে সব সন্তানই সমান। যে অশুভ শক্তির ছায়া আমার দুই ছেলের উপরে পড়েছে, সেই অশুভ শক্তির কবলে তুইও পড়। আমি তা চাই না রে রোকেয়া। এমনিতে ওদের চিন্তায় আমি অস্থির হয়ে আছি। এই অবস্থায় তোর কোনো বিপদ হলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না রে রোকেয়া, আর কোনো উপায় থাকবে না। ও কথা বলো না মা, ও কথা বলো না। তোমার কিছু হলে আমি বাঁচবো কি করে? মা, তুমি যা ভালো মনে করো তাই করো, তাই করো। তোমাকে তো সবই বললাম, এবার বলো আমি কি করব? কাল আমার বোনের বিয়ে। তুমি দুঃখ করো না, তোমার বোনের যদি বিয়ে হয়ে যায় তাহলে দূর থেকে তাকে দোয়া করে আসবে। নুরি, নুরি তুমি একটা কাজ করবে। বলো। আমাদের বাড়িতে গোপনে চেয়ে তুমি সবকিছু জেনে এসো। ওরা কি করছে, কেমন আছে। তুমি কিচ্ছু ভেবো না, আমি আজই যাব। জানি না রানা প্রধানের মেয়েকে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরেছে কিনা। জুলি, জানি না তোমার বাবা আমার ভাইয়াকে ছেড়েছে কিনা। তুমি গিয়ে জেনে এসো। হ্যাঁ, যাব। তাছাড়া আমাকে বাইরেতে যেতে হবে, কারণ কাল আমার বোনের বিয়ে হবার কথা। বিয়েটা হবে কিনা আমাকে জানতে হবে। রানা ভাই, রানা ভাই, জুলি আপাকে অপহরণের দায়ে আপনার নামে ওয়ারেন্ট বেরিয়েছে। বেরোক, তবু আমাকে একবার বাড়িতে যেতেই হবে। না 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 না, তুমি গেলে পুলিশ তোমাকে অ্যারেস্ট করে ফেলবে। তুমি জানো না জুলি, আমার বোনটা বড় আদরের। একদিন আমাদেরকে দেখতে না পেলে ও অস্থির হয়ে যায়। নিশ্চয়ই ও এখন আমাদের জন্য কান্নাকাটি করছে। আমাকে যে যেতেই হবে জুলি। না না না, তোমাকে আমি অবস্থা যেতে দেব না, বরং ওরাই গিয়ে গোপনে সবকিছু জেনে আসবে। আমান ভাই, আপনি গিয়ে সবকিছু জেনে আসুন। আচ্ছা।
খালা, খালা। কে তুমি মা? আমার নাম নুরি, আমি সাঁওতাল মেয়ে। শুনেছি কাল এই বাড়িতে বিয়ে হতে যাচ্ছে, তাই এসেছি। হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছ, কাল আমার মেয়ের বিয়ে। খালা, তাহলে বউ সাজাবার দায়িত্বটা আমাকে দেন। তোমাকে? হ্যাঁ, আমার কাজই হলো বউ সাজানো। বিনিময়ে যা পাই তা দিয়ে আমার চলে যায়। ঠিক আছে, তাহলে তুমি কাল সকালেই চলে এসো, আমার মেয়েকে সাজিয়ে দেবে। না, আমাকে সাজানোর দরকার নেই, আমি সাজবো না। কেন বোন, সাজবে না কেন? বিয়ে আমার হবে ঠিকই, কিন্তু আমার ভাইয়ারা এখনো কেউ বাড়িতে নেই, তাই সাজগোজ করে আনন্দ করার মতো মনের অবস্থা আমার নেই। ও কথা বলো না বোন, বিয়ে মানুষের জীবনে একবারই হয়। তোমার ভাইয়ারা যদি তোমাকে সত্যি আদর স্নেহ করে থাকে, তাহলে যেখানেই থাকুক ওরা তোমার বিয়েতে আসবেই। তুমি কিচ্ছু ভেবো না, আমি যাই, আসি। কাঁদিস নে মা। আমি জানতাম নুরি, আমি জানতাম আমার বোন আমার জন্য এভাবেই কাঁদবে। আরে কাঁদবে না, ও যে আমার বড় আদরের বোন, আর আমি এই হতভাগা ভাই বোনের কাছেও যেতে পারছি না। খোদা, এই দিন দেখার আগে তুমি আমার মরণ দিলে না কেন? খোদা, আমার মরণ দিলে না কেন? না গফুর, না, ও কথা বলো না। তোমার কিছু হলে আমার কি উপায় হবে? আমি যে তোমাকে। নুরি, শোনো, কাল তোমার বোনের বিয়েতে তুমি অবশ্যই যাবে। তোমার বোনকে সাজানোর দায়িত্ব নিয়েছি আমি, আর আমার সাথে ছদ্মবেশ নিয়ে আমার স্বামী সেজে তুমি সেখানে যাবে। তোমার স্বামী সেজে? কেউ তোমাকে চিনতে পারবে না। আর কেঁদো না, এবার চোখের পানি মুছে ফেলো। জুলি, আমানকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলাম, ও তো এখনো এলো না। রানা ভাই, রানা ভাই, আমানকে যে সংবাদ আনার জন্য আপনাদের বাড়িতে পাঠিয়েছিলেন সেই সংবাদ নিয়ে ফিরে এসেছে। কি সংবাদ এনেছে? স্মাগলিং এর 10 কোটি টাকার মাল আটক করে আত্মসাৎ করার অপরাধে আপনার ভাই গফুরের নামে ওয়ারেন্ট বেরিয়েছে। ওয়ারেন্ট বেরিয়েছে? হ্যাঁ, সে এখন পলাতক। না, এ মিথ্যে। আমার ভাইয়ের মতো সৎ মানুষ এমন কাজ করতেই পারে না। এ নিশ্চয়ই প্রধানের ষড়যন্ত্র। রানা, আমার বাবা যদি এই কাজ করে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে এর প্রতিশোধ নিতে সাহায্য করব। জামান ভাই, এবার বলুন, রানার বোনের বিয়ের কি হয়েছে? ইন্সপেক্টর বিজুর সঙ্গে রোকেয়ার বিয়ে হবে। কাঁদবেন না মা, মেয়ে হয়ে যখন জন্মেছে তখন মা বাবার সংসারের মায়া কাটিয়ে মেয়েকে তো একদিন স্বামীর ঘরে যেতেই হবে। তাছাড়া আপনার 2 ছেলে তো রয়েছে। নুরি, ওনাকে কাঁদতে দাও। শুনেছি ওনার 2 ছেলে, কিন্তু ওদের কেউ এখন ওনার পাশে নেই। তাই ছেলেটির জন্য কেঁদে মনটা একটু হালকা করুক। বড় ছেলের জন্য আমার মনে কোনো দুঃখ নেই, আমি কাঁদছি আমার ছোট ছেলের জন্য। কেন মা, বড় ছেলে কি আপনার সাথে কোনো অন্যায় করেছে? না, বড় ছেলের জন্য কাঁদবো কেন? সে তো আমার পাশেই রয়েছে। আপনার পাশেই রয়েছে? হ্যাঁ, সন্তান যে দেশে মায়ের সামনে আসুক না কেন, মা ঠিকই তার সন্তানকে চিনতে পারে। মা? হ্যাঁ বাবা, সন্তানকে মায়ের চোখে কোনোদিন ফাঁকি দিতে পারে? তো শিগগির এখান থেকে চলে যা বাবা, চারিদিকে পুলিশ রয়েছে। মা, আমি যাচ্ছি। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, আমি যেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি।
তারপর ওই শয়তানের মুখোশ আমি খুলে দিয়ে আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। এই যে নির্দেশের কথা আমি জানি বাবা। যা বাবা, আল্লাহ তোর সাথে আছে বাবা। যা চলো হাসিমা। আল্লাহ, আল্লাহ তোমার অনেক অনেক শুকরিয়া। আমার বড় ছেলেকে আমি পেয়েছি আল্লাহ, কিন্তু আমার ছোট ছেলে যেখানেই থাকুক ওকে তুমি ভালো রেখো আল্লাহ, ওকে তুমি ভালো রেখো। খুব সুন্দর। চল রোকেয়া। ছোট ভাইয়া, তুমি তুমি এসেছো। এই অভাগী বোনের কথা মনে পড়েছে তোমার? পাগলি বোন আমার, তোকে ভুলে কি আমি থাকতে পারি? তোর বিয়েতে আমি আসতে পারিনি, এটা যে আমাকে কত কষ্ট দিয়েছে তা তোকে বোঝাতে পারবো না বোন। ভাইয়া কাঁদিস নে বোন, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বাড়িতে যেতে পারিনি, তাই তো তোকে দেখতে এখানে এসেছি। ভাইয়া। কে? রানা ভাইয়া আপনি? সর্বনাশ, বিজু ভাইয়া এক্ষুনি এসে পড়বে। রোকেয়া, দোয়া করি তোরা সুখে থাক, শান্তিতে থাক। বিজু ভাইয়া এসো এসো। আমার বোনের বিয়েটা হয়ে যাওয়াতে আমার মনটা ভীষণ শান্তি পাচ্ছে জুলি। আর যেদিন তোমার আমার বিয়ে হবে সেদিন আমিও ভীষণ শান্তি পাবো। ইন্সপেক্টর তুমি? হ্যাঁ আমি। তুমি প্রধানের মেয়েকে তুলে নিয়ে অন্যায় করেছো, তাই বলছি ওকে আমার হাতে তুলে দাও। না, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওকে আমি কিছুতেই ফিরিয়ে দেব না। আমি শেষবারের মতো বলছি ওকে আমার হাতে তুলে দাও, নইলে আমি গুলি করতে বাধ্য হব। তুমি যদি আমাকে গুলি করতে পারো ইন্সপেক্টর, তাহলে তোমাকে গুলি করতে আমার হাত কাঁপবে না। চলো।
আমার ভাইকে গুলি করতে তোমার হাত এতটুকু কাঁপলো না? না, কারণ আমি একজন পুলিশ অফিসার আর তোমার ভাই একজন অপরাধী, আর অপরাধীকে গুলি করতে পুলিশের হাত কখনো কাঁপে না। কিন্তু তাই বলে তুমি তাকে গুলি করবে? রোকেয়া, ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার স্ত্রী। পুলিশ অফিসারের স্ত্রী হয়েছি বলে কি ভাই বোনের রক্তের সম্পর্ক ভুলে যাব? রোকেয়া, আজ থেকে তুমি এমন কোনো কথা বলবে না যা আমাকে আমার কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয়। কথাটা মনে রেখো। তুমি আমার ভাইয়াকে বাঁচাও, বাঁচাও আল্লাহ, বাঁচাও। রানা, কয়েকদিন হয়ে গেছে তুই আমি দুজনই বাড়ি ছাড়া, বাড়িতে মা একা। তুই জুলিকে ওর বাড়িতে পাঠিয়ে দিয়ে মার কাছে চলে যা। ঠিক আছে ভাইয়া। মা, মা, তুই এসেছিস? কেন এসেছিস বাবা? চলে যা বাবা, চলে যা, পুলিশ তোকে খুঁজছে। আমি জানি মা। এসো, বসো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি জুলিকে ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। খুব ভালো করেছিস বাবা। মা, আমি রোকের সাথে দেখা করে থানায় যাব। যা বাবা, যা। আসি মা। রোকেয়া, ছোট ভাইয়া, রোকেয়া, ছোট ভাইয়া তুমি তুমি এখানে কেন এসেছো? যে তোমাকে গুলি করতে এতটুকু দ্বিধাবোধ করেনি, তার বাড়িতে তুমি কেন এসেছো? এসেছি এসেছি আমার আদরের বোনটিকে দেখতে। না ভাইয়া, তুমি চলে যাও, ও এখন বাসায় আছে। আরে তাতে কি হয়েছে? না না, এবার তোমাকে ধরা দিতেই হবে। এসবের আর কোনো দরকার নেই। ইন্সপেক্টর সাহেব, জুলিকে আমি ওর বাড়িতে পৌঁছে দিয়েছি। কিন্তু তোমার নামে জুলিকে অপহরণে যে মামলা থানায় রয়েছে, ওরা যদি সে মামলা তুলে না নেয়, আমি তোমাকে ছাড়তে পারি না। কেন পারো না? ভাইয়া তো নিজের মুখেই বলছে জুলিকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। সেটা প্রমাণ করার জন্যই ওকে আমার সাথে থানায় যেতে হবে রোকেয়া। সেখানে গিয়ে আমি প্রধানের সঙ্গে দেখা করে যা করা তা করব। চলো। ভাইয়া, মা জুলি, ওই শয়তান রানা তোর কোনো ক্ষতি করেনি তো? না বাবা, ভালো মানুষ কারো ক্ষতি করে না। ভালো মানুষ? হ্যাঁ বাবা, রানা সত্যিই ভালো মানুষ। আসুন ইন্সপেক্টর, আসুন। বসুন। মিস্টার প্রধান, উনি কি আপনার মেয়ে জুলি? হ্যাঁ। আচ্ছা আমি জুলি, রানা আপনাকে তুলে নিয়ে গিয়েছে বলে আপনার বাবা রানার নামে থানায় মামলা দায়ের করেছে, তাই রানার নামে ওয়ারেন্ট বেরিয়েছে। এখন আপনি বলুন, সত্যি কি রানা আপনাকে তুলে নিয়ে গিয়েছিল? না, আমি নিজের ইচ্ছায় ওর সাথে গিয়েছিলাম, আর এখন নিজের ইচ্ছায় ফিরে এসেছি। জুলি, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। ইন্সপেক্টর সাহেব, আপনারা রানার নামে মিথ্যে ওয়ারেন্ট বের করেছেন। রানা নির্দোষ। মিস্টার প্রধান, আপনার মেয়ে স্বীকারোক্তি অনুযায়ী রানা নির্দোষ, তাই ওয়ারেন্ট ক্যান্সেল করতে আমি বাধ্য। আসি। জুলি, যারা আমার সাথে শত্রুতা করছে, তুই তাদের হয়ে? শত্রুতা? শত্রুতা তো তুমি ওদের সাথে করছো বাবা। আমি? হ্যাঁ তুমি। তুমি রানা ভাইকে আটকে রেখেছিলে কেন? মানে সব মিথ্যে কথা। বাবা, সত্যকে তুমি আর বেশি দিন মিথ্যে দিয়ে ঢেকে রাখতে পারবে না। তুমি সারা জীবন অসৎ পথে চলেছো, কালো বাজারে স্মাগলিং করেছো। এখন তার প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে। প্রায়শ্চিত্ত করবো আমি? হ্যাঁ, এবার তুমি ওদের হাতে তোমার সারা জীবনে পাপের শাস্তি ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। মা, 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 কিরে রানা? মা, থানায় আমার নামে যে কেস ছিল হ্যাঁ, হ্যাঁ। তা উঠে গেছে। উঠে গেছে? হ্যাঁ মা, জুলি থানায় বলেছে
তাকে আমি তুলে নিয়ে যাইনি। জুলি এ কথা বলেছে? হ্যাঁ মা, তুমি জানো না জুলি বড় ভালো মেয়ে। শোন, জুলির সাথে তোর যদি কোনো সম্পর্ক হয়ে থাকে তাহলে এই মুহূর্তে তোর মন থেকে সবকিছু মুছে ফেল। কেন মা? সব কথার উত্তর জানতে চাস না, তুই সহ্য করতে পারবি না। মা, তোমাকে বলতেই হবে মা। বলো মা, বলো। আজ থেকে 20 বছর আগে তোর ভাই একটা প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা মা? তাহলে শোন। তুমি জানো না নুরি, আজ থেকে 20 বছর আগে আমার বাবা হাবিলদার শওকত প্রধানের চোরাচালানির মাল হাতে নাতে ধরেছিল বলে ওই শয়তান বাবাকে মেরে গায়েব করে ফেলেছিল। অনেক চেষ্টা করে বাবার লাশ আমরা খুঁজে পাইনি, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি একদিন হাবিলদার হয়ে প্রধানকে স্মাগলার হিসেবে ধরে আইনের হাত করা পড়াবো। নুরি, কিন্তু সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। তবু আমি আল্লাহর উপর ভরসা করে সেই দিনের অপেক্ষা করছি। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক, আমি শুধু এটাই চাই। হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করি আল্লাহ আমার আশা পূরণ করবেই, কারণ আমার সাথে আমার মায়ের দোয়া আছে। এখন তোর বাবার হত্যাকারীর মেয়েকে তুই যদি তোর মনে ঠাঁই দিয়ে বিয়ে করে এখানে নিয়ে আসিস তাহলে তোর বাবার আত্মা কষ্ট পাবে রে রানা, ভীষণ কষ্ট পাবে। আমার বাবার হত্যাকারী প্রধান, আজ আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। রানা, রানা যাস নে। রানা, তুই একা ওদের সাথে পারবি না বাবা, তুই একা পারবি না। আমার পথ ছেড়ে দাও মা, সরে যাও। রানা যাস নে, রানা, রানা, তুই আমার বাবাকে যেভাবে হত্যা করেছিলি আজ আমি তোকে ঠিক সেইভাবে হত্যা করবো। শোন, ওকে আমার গোপন আস্তানায় নিয়ে বন্দি করে রাখ। ওর বাবাকে যেখানে কবর দিয়েছিলাম ওকেও সেখানে জ্যান্ত কবর দেবো। নিয়ে যাও। এক্ষুনি ভাইকে জানতে হবে। না, বড় ভাই বেঁচে থাকতে ছোট ভাইকে দুনিয়া কেউ মারতে পারবে না। সন্তান বেঁচে থাকতে মাকে কেউ মারতে পারবে না। প্রধান, আমি আসছি। আজ ওই শওকত হাবিলদারের পরিবার ধ্বংস হবে, নয়তো তুই ধ্বংস হবি। আমি আসছি প্রধান, আমি আসছি। জুলি, মা রানাকে কোথায় বন্দি করে রেখেছে জানো? হ্যাঁ জানি, পাহাড়ের একটি গুহায়। শোনো, আমরা সাঁওতাল বস্তির সবাই সেখানে গিয়ে নাচ গান করে মা রানাকে উদ্ধার করব। আর তুমি এক্ষুনি থানায় গিয়ে দারোগা সাহেবকে সংবাদ দাও। যাও। আচ্ছা, কি বললে? প্রধান মা রানাকে আটকে রেখেছে আর গফুরকে মেরে ফেলবে? হ্যাঁ। না, এ হতে পারে না। প্রধান, আইনের হাত থেকে তুই আর কিছুতেই বাঁচতে পারবি না। পুলিশের ব্যাচ, পুলিশ। শওকত,
বাবার নাম? তাহলে তাহলে কি ওই শয়তান প্রধান আমার বাবাকে? তুই প্রধানকে মারতে চেয়েছিলি, কিন্তু আজ প্রধানের হাতে তোদের মৃত্যু হবে। অপেক্ষা কর। তোদের বাবাকে যেভাবে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, আজ তোদেরকেও ঠিক সেভাবে মারা হবে। এই হারামখোর প্রধানের কুত্তা, মৃত্যু আজ আমাদের নয়, মৃত্যু তোদের জন্য অপেক্ষা করছে। কি বললি? দেখ মৃত্যু কার জন্য অপেক্ষা করছে। I know
পুলিশ হয়ে প্রধানকে সাহায্য করে সমস্ত দেশের সাথে বেইমানি করেছিস। পুলিশ হয়ে পুলিশের মান সম্মানের উপর আঘাত এনেছিস। পুলিশ হয়ে পুলিশের সাথে বেইমানি করেছিস। আজ থেকে 20 বছর আগে তুই আমার বাবা হাবিলদার শওকতকে যেভাবে জীবন্ত কবর দিয়ে মেরেছিলি, আজ আমি তোকে ঠিক সেইখানে জীবন্ত কবর দেব, জীবন্ত কবর দেব। আমাকে আমাকে প্রাণে মেরো না, আমাকে আমার প্রাণ ভিক্ষা দাও গফুর। প্রধান, এখানে তুই আমার বাবাকে কবর দিয়েছিলি। আমার বাবা যতটুকু মৃত্যু যন্ত্রণা ভোগ করে এখানে মরেছিল, ঠিক ততটুকু যন্ত্রণা ভোগ করে আজ তোকে এখানেই মরতে হবে। কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও। তুমি কি করছো? আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ওই শয়তান আমার বাবাকে এখানে কবর দিয়েছিল স্যার, ছেড়ে দিন। কি বললে ভাইয়া? গফুর, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি মা। এই দেখো দেখো দেখো, বাবার নেম প্লেট, বাবার ব্যাগ, এগুলো এই কবরে পাওয়া গেছে। ওই শয়তান আমার বাবাকে এখানে কবর দিয়েছিল। আজ ওকে আমি এই মাটিতে কবর দেবো, এই মাটিতে কবর দেবো। আইনের লোকে তুমি এত বড় অন্যায় করতে পারো না। আমাকে আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না স্যার। সরে যান, সরে যান। না স্যার, ওকে এখানে কবর না দিলে আমার বাবার আত্মা শান্তি পাবে না, শান্তি পাবে না। আমাকে যেতে দিন, যেতে দিন। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। আমাকে গুলি করবেন? করুন, যত ইচ্ছে গুলি করুন, কিন্তু ওকে মারার আগে আপনার কোন গুলি আমার বুকে বিদ্ধ হবে না স্যার। ভাইয়া ভাইয়া, শান্ত হও বাবা, তুমি শান্ত হও। না ভাইয়া না, এ কি করছো ভাইয়া? না, আমাকে বাধা দিস না ভাইয়া। ভাইয়া এ কি করছো ভাইয়া? ভাইয়া না, ভাইয়া ভাইয়া বাবা গফুর, তুই কসম খেয়েছিলি প্রধানকে তুই নিজের হাতে অ্যারেস্ট করবি। ওর সমস্ত অপরাধ আজ আইনের চোখে ধরা পড়েছে। ওকে প্রাণে না মেরে অ্যারেস্ট কর বাবা, অ্যারেস্ট কর। ওকে তুমি নিজের হাতে হাত করা পড়িয়ে তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো। ভাইয়া ভাইয়া,